পশ্চিমবাংলায় ইতিমধ্যেই নির্বাচন ঘোষণা হয়ে গেছে, কিন্তু একের পর এক যে ঘটনাগুলো সামনে আসছে, তৃণমূলের একাধিক নেতা তাদেরকে দেখা যাচ্ছে কখনো মঞ্চে, কখনো ভোটারের বাড়িতে গিয়ে ধমকানো চমকানো, এবং মুখ্যমন্ত্রীও মঞ্চে দাঁড়িয়ে যেসব শব্দ প্রয়োগ করছে, কখনো মোটাবাই বলছে, কখনো রীতিমতন বাজে স্ল্যাং শব্দ বার করছেন। কি বলবেন এই পরিস্থিতিতে? যেমন জন্ম, যেমন কর্ম, যেমন স্বভাব। রামকৃষ্ণদেব একটা কথা বলতেন না, যেমন ভাব তেমন স্বভাব। তা কারোর যদি ভাবটা ওরম হয়, তার স্বভাবটা ওরম হবে, বা যেমন স্বভাব তেমন ভাব উল্টোটাও হবে। এরকম ধরনেরই মানুষের এখন গতি প্রকৃতি হয়ে দাঁড়িয়েছে। আর হোম মিনিস্টারকে গালাগালি দিচ্ছেন, আহ, দু চারটে অসংলগ্ন কথা মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে, মাইক ধরে ক্যামেরার সামনে, হাজার হাজার লোকের সামনে। এটা তো খুব স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। এটা তো অ্যাক্সিডেন্ট নয় যে হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আই এম সরি, এক্সকিউজ মি বলে ল্যাঙ্গুয়েজটা ঘুরিয়ে নেওয়া। সেটা তো নয়। এটা তো জেনে বুঝে অসভ্য ভাষা বলবো, বেশ করবো, এই টাইপের আর কি। এটা তোমার বলার কি আছে? কি কমেন্ট করবো? একটা ভদ্রলোক কি কমেন্ট করতে পারে তার উপরে? একটা বিষয়ে যাব যে এই মোফাকুল্লার ইসলাম গ্রেফতার হওয়ার পর দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর সাথে একাধিক জায়গায় তার ছবি, কিন্তু মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে আমার সিআইডি, পুলিশ তো আমার, সিআইডি আমার, আমার সিআইডি অ্যারেস্ট করেছে। এবং এর আগেও মুখ্যমন্ত্রীকে এই মন্তব্য করতে শোনা গেছে আরজিকর কাণ্ডে অভয়ের বেলাতেই, যে সিবিআই তো কিছু করেনি, যা অ্যারেস্ট করেছে আমার পুলিশ, আমার পুলিশ অ্যারেস্ট করে দোষীকে শাস্তি দিয়েছে এবং যাবজ্জীবন দিয়েছে। কি বলবেন? সেটাই শুনবো, সেটাই শুনে এসেছি, সেটাই হজম করেছি। সবই ওনার ক্রেডিট। এখন তো অনুপ্রেরণার ব্যাপারটা, এটা তো অনুপ্রেরণা। অনুপ্রেরণাটা কীরকম? মা দুর্গাও এই যে মর্তধামে আসেন, ওর হোটেল বুকিং, মা দুর্গা থাকেন কোথায় জানি না, উনি জানেন। সে মা দুর্গাকে ময়দানে দাঁড় করিয়ে রাখা, 10টা না 15টা মা দুর্গা স্যালুট করতে করতে আর কি। মিলিটারিরা যেমন প্রেসিডেন্টের সামনে গান ডাউন করে স্যালুট করে যায়, সেরকম মা দুর্গাকে যেতে হয়। এখন ব্যাপারটা হচ্ছে যে ওদের লেভেলটাই এরকম, ওর লেভেলটাই এমন যে যা করবে সেটাই ওর ক্রেডিট। এখন পুলিশ ধরেছে কি না ধরেছে, যেটা খুন হয়েছে সেটা কারোর, ওনার ডিসক্রেডিট নয়। কিন্তু যেটা ধরা হয়েছে, একটা বলির পাঁঠা করা হয়েছে সঞ্জয় রায় নাকি, সেইটা ওনার ক্রেডিট। আর এইখানে সিআইডি অ্যারেস্ট করেছে, সেটাই ওনার ক্রেডিট। এতদিনে যে সিআইডিটা সিবিআইকে সব যে নষ্ট করেছে এরকম ধরনের লোকেরা, সেটা তো আর বলবে। দেখো, ওর আমার মনে হচ্ছে মানে সিঙ্কিং এ ড্রাউনিং ম্যান ক্যাচেস আ স্ট্র। ওর তো নৌকো ডুবে গেছে না, তাই জন্য চেষ্টা করছে একটা কিছু ধরে ভেসে থাকতে। এখন শেষমেশ ভোটের ইলেকশনে পরে কি দাঁড়াবে ব্যাপারটা, সেটা আমরা তো কেউ জানি না, সেটা তো কালই বলবে, ইতিহাসই বলবে সেটা। কিন্তু এখন অবস্থা খুব খারাপ, কোনো ইস্যু নেই। ওইটা বলতে হচ্ছে ওটা একটা ইস্যু। বাহ, কি সুন্দর ধরেছে ওর পুলিশ। মুখ্যমন্ত্রী বলেছিলেন এসআইআর হতে দেব না, আমি মরে যাব, আমার বুকের ওপর দিয়ে এসআইআর করে দেখাক। তাই এসআইআর কি হয়েছে না হয়নি? না উনি তো বেঁচে আছেন এখনো। তা তাহলে এসআইআর হয়েছে না হয়নি, সেটাই আমি নিজেই হেসে ফেলছি। তো এরকম কথা অনেক বলে। ওই যে আরেকটা ছেলে বলেছিল না, যে আমি কি জানো, আমার নামে 1 টাকা দুর্নীতি হলে আমি কি আপনাদের সবার সামনে গলায় দড়ি দেবো, হুম। না ফাঁসির মঞ্চে নিজে ফাঁসির মঞ্চে চলে হুম। যাব। এরকম কত কিছু হলো। কোটি কোটি টাকার দুর্নীতিতে তো দড়ি টড়ি আর কেনা হলো না। আর ইনি বেঁচে আছেন, এসআইআরও হয়ে গেছে, আরও যা যা হওয়ার হবে। ওই মোটা ভাই নাকি বলেছে হোম মিনিস্টারকে, উনিও নিশ্চয়ই শুনেছেন, এসেছেন, বা ভিতরে ভিতরে উনি ডায়েরিতে লিখে রেখেছেন যা অ্যাকশন নেওয়া হবে। এখন সবই তো আর, এটা তো দুটো স্কুল বয়ের মারামারি না, যে ও একটা ঘুষি মেরেছে, ও একটা ঘুষি মেরে দিয়েছে, এ একটা ল্যাং মেরেছে, ও একটা ল্যাং মেরেছে। এটা তাড়াতাড়ি হবে না। না, একটু বিষয়টা কিন্তু তাই, কারণ আমি একটা ঘটনা আপনাকে তুলে ধরি। বলুন। সম্প্রতি এই যে নমিনেশন ফাইল হলো ভবানীপুরে শুভেন্দু অধিকারী, সেখানে অমিত শাহজি এসেছিলেন এবং আমরা হ্যাঁ, দেখেছি আমি কি ছিলাম। ঘটনা। হ্যাঁ, ব্ল্যাক ফ্ল্যাগ দেখানো থেকে শুরু করে তার গাড়িতে ঢিল ছোড়া থেকে শুরু করে একটা এইসব ঘটনা হয়। মুখ্যমন্ত্রী এটাকে জাস্টিফাই করার জন্য তিনি বলছেন আমার ছবিতে থুতু ফেলা হয়েছে। মানে তাহলে মানে আপনি বললেন এটা বাচ্চাদের লড়াই কিনা, মানে ওনার ছবিতে থুতু ফেলা হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িতে ঢিল ছোড়া হবে, মানে এটা কি ওই বাচ্চাদের লড়াই বললেন? মানে সত্যিই কি তাহলে? কে কোথায় ওই মানে কথাগুলো বলতেও খারাপ লাগে। থুতু ফেলা টেলা খুব বাজে, মানে এগুলো আমরা শিখিনি, আমাদের শিক্ষার বাইরে। আর ছবিতে আজ আমি ধরে নিচ্ছি জুতোর মালা, গোবর ছড়া, এসব তো আগে ছুঁড়ে মারতো। তো এটা ওর ছবিতে এটা মারার সাহস কার হয়েছে? সে তো যাবজ্জীবন কারাদণ্ডে হয়ে যাবে যদি না ফাঁসি হয়। ও আর অমিত শাহজির দিনটা আমি পুরো ছিলাম সঙ্গে, খানিকটা পথ হেঁটেছি, পুরো ভাষণটা শুনেছি। আমি ওই স্টেজের পাশেই একটা জায়গায় দাঁড়িয়ে কোণ থেকে চুপ করে শুনছিলাম।
সিকিউরিটি প্রায় মানে স্টেজ ছাড়া ওই জায়গাটা থাকতে দিচ্ছিল না, আই ম্যানেজড। আমি পুরো জিনিসটা লক্ষ্য করেছি। এবং হরিশ মুখার্জি রোডে আমার বাড়ি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ঝামেলাটা হয়েছে। আমি হরিশ মুখার্জি রোড থেকে যখন বেরিয়ে চলে আসছি, আমি যখন বেরিয়ে চলে আসার আগে আহ, ভাবছিলাম যে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে কিছু ঝামেলা হবে না, ঠিক সেই ঝামেলাটাই হলো। এবং জুতো ফুতো ফ্লাইং জুতো টুতো দু একটা দেখা গেছে, আমার বন্ধুরা বলেছে, যারা ওখানে ওই মোড়টায় যারা ছিল তারা বলেছে। কিন্তু জুতো তো অভিষেক ব্যানার্জির বাড়ির দিকে ছোড়া হয়েছে, মুখ্যমন্ত্রী বলছে। কে বলেছে? ভাই আমি তো ওই পাশের বাড়িতে থাকি, ওইখানে জুতো ছুড়লে তো তার ওইখানে হরিশ মুখার্জি রোডেই তার ফাঁসি হয়ে যাবে, সে তো অ্যারেস্ট হয়ে যাবে, প্রচণ্ড মার খাবে। 50টা পুলিশ, তাহলে 50টা পুলিশ তো মহা মানে অকর্মণ্য পুলিশ। ছি ছি ছি, আপনাদের লজ্জা করে না? 50টা পুলিশ ওখানে বসে আছে, অথচ কে ছেলেটার বাড়িতে জুতো মেরেছে তাকে ধরতে পারেনি। সিসিটিভির ক্যামেরা তো কাকের বাসাতেও সিসিটিভি আছে, ওখানে কাকের বাসায় যেটা রয়েছে সেখানেও সিসিটিভি রাখা, কটা ডিম হয়েছে দেখার জন্য, যদি কেউ ডিমে বোমা রাখে। তা জুতো মারলো কি করে এর মধ্যে দিয়ে? আর কে ওর কার ছবিতে থুতু ফেললো বা নোংরা করলো এটা তো আমি আমি জানি না। তবে অমিত শাহজির দিকে দু একটা ফ্লাইং জুতো দেখা গেছে। ওখানে একটু ইট ছোড়াছুড়ির মতো জায়গায় গেছিল পরিস্থিতি, ধাক্কাধাক্কি হয়েছে, একটুখানি গালিগালাজ হয়েছে, তার বেশি কিছু হয়নি। কিন্তু সিকিউরিটির একটা ব্রিচের সম্ভাবনা হয়ে গেছিল, যার জন্য ওর সিকিউরিটি চট করে ওকে বাস থেকে, সে বাস বা একটা যা ট্যাঙ্কার না কি বলবো ওটাকে, ক্যান্টার ট্যাঙ্কার যা বলে, ওইটার উপরে দাঁড়িয়ে উনি যাচ্ছিলেন, ওকে নামিয়ে নিজের প্রাইভেট গাড়িতে নিয়ে পিছন থেকে চট করে পথ ঘুরিয়ে দিয়ে আসতে হয়েছে। আসামে যাওয়ার মিটিং ছিল ওনার, আমি সেদিন শুনছিলাম কানাঘুষে আসছিল যে আসামে ওনাকে যেতে হবে, খুব তাড়াতাড়ি, একটু দেরি হয়ে গেছিল, যা হয় অত বড় সভা একটু দেরিই হয়। কিন্তু অসভ্যতা যথেষ্টই করা হয়েছে। উনি দাঁড়িয়ে দেখেছেন দেশের এই হাল, এরপর উনি কি ব্যবস্থা নেবেন সেটা ওর উপরই নির্ভর করছে, সেন্ট্রাল গভর্নমেন্ট কি ব্যবস্থা নেবে। এই ঘটনার পরে যারা সেদিনকে ভারপ্রাপ্ত অফিসার ছিলেন, যিনি দায়িত্বে ছিলেন ভবানীপুরে, তাদের কয়েকজনকে, সেই অফিসারদের সাসপেন্ড করা হয়েছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলছেন যে আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে, তার কারণ তার আগে আমরা দেখেছি চিফ সেক্রেটারি থেকে শুরু করে অনেককেই রদবদল করা হয়েছে, যেটা ইলেকশন কমিশন রদবদল করেছে। ওটা আমি দেখেছি। হ্যাঁ আমি হ্যাঁ, আমি জানি তিনি কি বলছেন। বলছে, কি বলতে চাইছে। ও বলতে চাইছে আমার উপর একটা অলিখিত রাষ্ট্রপতি শাসন টাইপের এসছে, তো সেটা এমনি আসা উচিত ছিল, আসা তো উচিতই ছিল। আমি তো বলবো গভর্নমেন্ট যথেষ্ট লিনিয়েন্ট, মোদিজি তো ভীষণ দয়ালু, অমিত শাহজি তো আরো দয়ালু, দয়া ভর্তি চোখ তার, সে তো কিছুই করলো না। আমার দিকে ওরকম জুতো মারলে আমি দিতাম মানে 12টা বাজিয়ে। ওই 1 সেকেন্ডের হুমকি, 10 সেকেন্ডের হুমকি কিসব দেয় না, আমাকে কেউ ওরকম জুতো ছুঁড়ে মারলে ওই পজিশনে থাকলে আমি দেখিয়ে দিতাম কার কত ধানে কত চাল, ঘুঘু বারবার তুমি খেয়ে যাও ধান। আর আমি জানি না, একটা অরাজকতায় ভরে গেছে দেশ, ইলেকশন কিভাবে সুস্থভাবে হবে সেটাও আমি জানি না। তবে সবচেয়ে বড় কথা, হোম মিনিস্টার দেখে গেছেন এবং হোম মিনিস্টার নিজে প্রমিস করেছেন। সেদিন দেখলাম উনি বলছেন যে আমি 15 দিন তাক হি রেহেঙ্গে, উনি 15 দিন থাকবেন ইলেকশনের সময়। সেটা কিন্তু খুব একটা সুসংবাদ নয়। গুন্ডা বদমাস লুটেরা লুম্পেন যা যা হয়, যেগুলো যেগুলো করে থাকে আর কি, অনেক সংখ্যালঘুরা এরা ওরা যেসব অ্যাডভান্টেজগুলো নেয়, ওই রেল লাইনে পাথর ফেলছে, রেল লাইনের উপরে ফেলছে, বাস ভাঙছে, বাস ভাঙাটা তো এমনিতেই। আমি তো সেদিন ভাবছিলাম যে ওর বাসটা না ভাঙা হয়, ভাঙা হলে কিন্তু ভালো, হাতে হাতে ফলটা পেতেন। তবে আবার শুনছি এর মধ্যে যোগী জিও আসছেন, হ্যাঁ, প্রচারে আসছেন যোগীজি, তখন ওইখানে দু একটা জুতো ফুতো মেরে দেখতে পারে। অবশ্য এইখানে উনি এখানে তাহলে বুলডোজার চলবে না। এটা তো বুলডোজার উনি বলা যায় না, উনি হয়তো বললেন যে এক কাজ করুন, এই ইলেকশনটা এবার আমি লড়ছি, উনি লড়লে তো হয়ে যায়। তাহা সেই দিন কি আর আসবে? এমন দিন কি হবে? হবে না। তবে আইন শৃঙ্খলা খুব নিচে গিয়ে ঠেকেছে এবং আমি যথেষ্ট সন্দিহান যে সুস্থভাবে ভোট হবে কিনা। থ্রেট কালচার ছাড়া এদের কোনো উপায় নেই, এদের কোনো ইস্যু নেই। আপনি বলছেন ইস্যু নেই, মুখ্যমন্ত্রী বলছেন এই 15 বছরে কলকাতাকে লন্ডন বানিয়েছেন, সমস্ত কাজ শেষ, আর কোনো কাজ বাকিই নেই, মানে এত হ্যাঁ, উন্নয়ন আমি তো করেছেন, শুনেছি। বিশেষ করে ভবানীপুর। ভবানীপুরে তো হাঁটা যায় না। ভবানীপুরে আমি থাকি, বাড়ি ছেড়ে পালিয়ে এদিক ওদিক প্রপার্টি দেখছি, কোথায় একটু শান্তিতে থাকা যায় একটা গেটেড কমিউনিটির মধ্যে। হরিসিংহাজি রোডটা, আপনি তো হাই সিকিউরিটি জোনে ওয়ান্স থাকেন। সিকিউরিটি তো চোরেদের সিকিউরিটি, ভদ্রলোকের সিকিউরিটি কোথায়? তো চোর বাঁচাতে পুলিশ বসে রয়েছে ওখানে, একদম পরিষ্কার বলছি, চোর বাঁচাতে পুলিশ বসে রয়েছে। চোর পুলিশ খেলা এখন রোলটা বদলে গেছে। আমি তো সাধারণ লোক, আমি না চোর না পুলিশ, আমার তো ওখানে থাকা মুশকিল হয়ে গেছে। গাড়ি নিয়ে, গ্রিল নিয়ে, গ্রিল অবশ্য সারা কলকাতায়, ওই রেল, লোহার রেল চারদিকে, ওটাতেই বোঝা যায় এটা ওয়েস্ট বেঙ্গল। একটা স্ন্যাপশট তুলে দিয়ে দিলে কুইজ কন্টেস্টে, হোয়ার ইজ ইট পসিবল ওয়েস্ট বেঙ্গল, একটাই আনসার কলকাতা।
গ্রিল টানা রয়েছে। উড়িষ্যায় যাও, কিচ্ছু নেই, রাস্তা ফাঁকা। ঋষিকেশে গেছিলাম, সিকিম গেলাম, ভুটান গেলাম, একেবারে বিউটিফুল পাহাড়ি রাস্তা, কোথাও তো কোনো অবস্ট্রাকশন নেই। এখানে ভাঙা জায়গা, রাস্তার ঘাটের এই অবস্থা। এবং এই লন্ডন লন্ডন শুনে আসি, আমার লজ্জা লাগে এটা শুনতে। লিভারপুল, লন্ডন, ম্যানচেস্টার কী জিনিস আমি দেখে এসেছি, থেকে এসেছি। 30 বছর ছিলাম, 3 দিনের ট্যুরিস্ট ভিজিট নয়। হঠাৎ একটা ওই হাওয়াই চুটি করে টেমসের দ্বারায় হাঁটিনি, রীতিমতো গিয়ার হয়ে হাঁটতে হয় ওখানে। সেসবগুলো দেখার পরে আমার তো মনে হয় যে মানে তাহলে বলছেন দীঘা গোয়া হয়নি? উনি তো দীঘাকে গোয়াই বানিয়ে উনি বলেছেন, মানে দীঘা, গোয়া, তারপরে ওই যে হালাল প্যাড়া যেখানে বিক্রি হয়, হালাল প্যাড়া, সেইটা বলছে জগন্নাথ ধাম। অলরেডি উড়িষ্যার থেকে লোক এসে জগন্নাথ ধামের লোক একদম নোটিশ ফোটিস দিয়ে গেছে যে ফালতু কথা বলা যাবে না, পেটেন্ট আছে না। তাহলে তো আমাদের ওই যে কি যেন বলে টোটো ট্যাক্সিটা মার্সিডিজ, টোটোটা টয়োটা, হ্যাঁ, এগুলো তো হয় না। লোগোর ব্যাপার আছে, তার কোয়ালিটির ব্যাপার আছে। এগুলো ভুলভাল কথাবার্তা, ভুলভাল যে কদিন টানা যায় দেখা যাক। অমিত শাহজি 15 দিন থাকবেন, আমি খুব ইন্টারেস্টেড। আর যদি যোগীজির মতো একটা লোক পাওয়া যায়, আমি প্রার্থনা করি ভগবান একটা যোগীজি পাঠিয়ে দাও আমাদের এখানে। একজন আসছেন নাকি, খুব কড়া লোক, ওই কার্তিক মহারাজ ছিলেন, উনি অবশ্য ভোটে দাঁড়াননি। ওই কড়া মানুষটা হচ্ছে উৎপল মহারাজ, সে নাকি আসছে, তার সঙ্গে আমার আলাপ হয়নি, যা পড়লাম এদিক ওদিক দিয়ে। উনিও নাকি খুব কঠিন লোক, বুল্ডোজার বাবা হতে চলেছেন কিনা সেটাও জানি না। প্রার্থনা করবো উনি যেন ভোটে যেতেন। একবার দেখা করারও ইচ্ছে আছে, দেখি। ভালো কথা মনে করিয়েছো প্রসঙ্গত, গিয়ে একবার উৎপল মহারাজের সঙ্গে দেখা করে আসবো, তারপর তোমাদের জানাবো কি দেখে আসলাম। আপনি যেহেতু ভবানীপুরে আপনার জন্ম, আপনার সমস্ত কিছু বেড়ে ওঠা, আপনি ভবানীপুরেরই বাসিন্দা, এখনো ভোটার নয় কিন্তু বাসিন্দা। আপনি কি বলবেন ভবানীপুরটাকে বিদেশ থেকে ফিরে আসার পর আপনার ওই জন্মস্থানটাকে কিভাবে উন্নয়ন দেখলেন? ওই হরিশ মুখার্জি আর হরিশ চ্যাটার্জি, আদি বলুন। গঙ্গাটার পাশে গিয়ে ভাই আমাকে প্রশ্ন করতে হবে না, ক্যামেরায় নেহাত অলফ্যাক্টরি সেন্সেস, মানে গন্ধটা শোকা যায় না ক্যামেরায়, একটা ছবি তুলে দেখে এসো তো আদি গঙ্গাটার কি অবস্থা। পুঁতি গন্ধে ভরা একটা জঞ্জালের স্রোত বয়ে চলেছে। আনফর্চুনেটলি কেওড়াতলা শ্মশান হয়ে মা কালীবাড়ির ধার দিয়ে, হ্যাঁ, অন্য কালীবাড়ি হয়ে সে এগিয়ে যাচ্ছে। ওইসব সিওরেজ সিস্টেম, মানে ওর মধ্যে রীতিমতো দুর্গন্ধযুক্ত জিনিস ফেলা হয়, একদম ওইখানেই গিয়ে পড়ে। তার কোনো ক্লিনিং সিস্টেম নেই, ওপেন ড্রেন, মশা ভনভন করছে, মাছি, সবুজ পোকা। কাছে গিয়ে ছবি তুলে এনে দেখে দর্শকদের দেখিয়ে দাও, একদিন কষ্ট করে নেও। আবার দেখো অ্যারেস্ট ফ্যারেস্ট হয়ে যাওয়া, হাই সিকিউরিটি জোন তো, চোরের বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ার চান্স সবচেয়ে বেশি। আর একটা বিষয়ে যাব, এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন পশ্চিমবাংলায় খারাপ, সবাই জানে কি পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। কিন্তু বিভিন্ন জায়গায় ঠিক নির্বাচনের আগে একটা গোষ্ঠী, তারা এসআইআরে এখনও অ্যাডজুডিকেশনে আছে, বিচারাধীন অবস্থায় আছে। বিচারপতিরা চেষ্টা করছে যত তাড়াতাড়ি পারি যারা বৈধ ভোটার তাদের নাম তুলে সেই সমস্যাগুলো মেটানোর। কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে একটা সম্প্রদায় রাস্তায় নেবে যে চিত্রগুলো সামনে আসছে, কি এটা তো বলবেন? ঢাকার কিছু নেই, এটা তো আমরা দেখতে পাচ্ছি। নামটাও বলতে চাই না, আর ফকরা মার্কা নাম, যেরকম নাম সেরকম কাম। কি করে ভদ্রলোক জানি না, যে গাড়ির ওপরে দাঁড়িয়ে, বাপ রে বাপ, মনে আছে গব্বর সিং এর একটা সিন ছিল, সে উনি গব্বর সিং পায়চারি করছে, আর এরকম করতে করতে আর কি, মানে সবাইকে উস্কাচ্ছে, এই হয়ে যাবে, ওই হয়ে যাবে, তোমাদের গ্রামের মানে এই খাজনা না দিতে পারলে ওই হবে। ওই যে সিনটা সিনেমাতে দেখতে ভালোই লেগেছিল। এখন তো দেখছি লক্ষ লক্ষ। ভাই আমার এই মব কালচারটাতে ভীষণ ভয়। বেঙ্গল ফাইলস যদি কেউ না দেখে থাকে, আমি অনুরোধ করব তোমার দর্শকদের সবাই যেন বেঙ্গল ফাইলসটা একবার দেখেন। ওইখানে বলা আছে এই যে ভিড় মে মত যাও বেটা, যিনি হিরোইন এই ফিল্মের, যিনি বৃদ্ধা হিরোইন, উনি বারবার বলছেন বেটা ভিড় মে মত যাও। ওই ভিড়টা ওনার ভয়। কেন ভয়, সিনেমা শেষের দিকে সেটা দেখতে পাবে। ভিড়টা কেন ভয়, ভিড়ে কি হয়, ওই মব কালচারটা আমি ভীষণ ভয় করি। আমি জাস্টিস গাঙ্গুলির ফরে কথা বলবো যে হাঁটুর তলায় গুলি চালিয়ে দাও, 2-4টে গুলি চালিয়ে দিলে এসব জন্তু জানোয়ারগুলো হটে যাবে, উপায় নেই। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যখন ওই ভিডিওটা সামনে এসছে তার সাথে কিন্তু আরও 2-3টে ভিডিও এবং কিছু কল রেকর্ড সামনে এসছে, যেখানে দেখা যাচ্ছে ওই মোফাকুল্লার ইসলাম তিনি যখন ওইভাবে গাড়ির বোনেটে উঠে বক্তৃতা দিচ্ছেন, তার পাশে এসপি এবং সেখানে লোকাল কিছু পুলিশ অফিসার তারা ওখানে মজুদ ওনার সঙ্গে, ওরাই তো সাপোর্ট করেছে। এক্স্যাক্টলি। এবং যে কল রেকর্ড এসছে থানার Oh my ওসি God. বিপ্লব কি সামথিং
ওনার নাম তিনি বলছেন যে আপনি গিয়ে বলুন তবে ওরা শুনবে। তাহলে প্রশাসনের ভূমিকা, প্রশাসন কি একটা মব সামলাতে পারছে না? একজন আইনজীবীকে বলতে হচ্ছে আপনি গিয়ে বলুন তবে উঠবে। তাহলে প্রশাসনটা কোন জায়গায়? প্রশাসন নেই তো আজকে অভয়ার সেই কাণ্ডটা থেকে এটা ভেসে উঠেছে ব্যাপারটা। আগেও এই অবস্থা ছিল, অনেক বছর ধরে চলছে, 5-7 বছর ধরেই আমার অনুমান, আমি তখন দেশে ছিলাম না, এইটা চলছে। আজকে বাড়তে বাড়তে এমন জায়গায় গেছে যে খুনের হুমকি দেওয়া, তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া, অন্যান্য ধর্ষণ টাইপের হুমকি দেওয়া তো দিচ্ছে আজকাল মেয়েদের সব সময়। এইটা যে ওপেন হয়ে গেছে প্রশাসন নেই বলে আজকে এখানে 999 ডায়াল করতে পারছি না। ইংল্যান্ডে একটা জায়গা আছে যেটা হচ্ছে ফোন তুলে ইফ ইউ আর আন্ডার থ্রেট, একটু বিপদ হলে 999 ডায়াল করে দাও, একটা কণ্ঠ ভেসে উঠবে, বলবে ফায়ার, অ্যাম্বুলেন্স আর পুলিশ, সো হ্যাভ টু পিক আপ। যদি লোক অজ্ঞান হয়ে গেছে তখন বলতে হবে অ্যাম্বুলেন্স, যদি আগুন লাগে বলতে হবে ফায়ার, একটা কথা বলতে হবে, আর না হলে পুলিশ। এখানে আমি কার কাছে যাব? জাস্ট ইম্যাজিন আজকে আমাকে 10টা লোক আক্রমণ করলে আমি কাকে ডায়াল করবো? থানায় গেলে তো ডায়েরি নেবে না, আর যদি সেগুলো তৃণমূলের ক্যাডার হয় ডায়েরিটা, কেসটা আমি খেয়ে যাবো। বহু লোক গিয়ে মার খেয়েছে তারা, কেস খেয়েছে তারা, মার খেয়েছে তারা, কেস খেয়েছে তারা। এই তো ধরনের প্রশাসন বলে কিছু নেই। এবং রীতিমতো পুলিশ মন্ত্রী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, উনি তো সেটাই করেছেন, সাকসেসফুলি ডিস্ট্রয়েড দ্য পুলিশ। কিনে নিয়েছেন না, টাইট দিয়ে দিয়েছেন না, ব্রেন ওয়াশ করে দিয়েছেন। ওই যে হীরক রাজার দেশেতে দেখেছিলাম না, মাথায় শিরস্ত্রাণ বসিয়ে বসিয়ে ব্রেন ওয়াশ করা হচ্ছে, ওই কনসেপ্টটা তো আমাদের আগেই বলে দিয়েছে এটাও করা যায়, এবং উনি করে দেখিয়ে দিয়েছেন। প্রত্যেকটা পুলিশের কোমর উনি ভেঙে দিয়েছেন। হয় তাদের ইচ্ছা থাকলেও উপায় নেই, আর নয় তারা টাকার বিরুদ্ধে টাকার বিনিময়ে বিক্রি হয়ে গিয়েছেন। বিক্রি হয়ে গিয়ে তখন তারা নড়তে পারছেন না, খুন খারাপি জখম, ওইভাবে গাড়ির মাথায় দাঁড়িয়ে। ও আবার শুনছি অ্যাডভোকেট, ও যদি বিন্দুমাত্র পড়াশুনো করে থাকে, কলেজে বেঞ্চে বসে যদিও বই নিয়ে খানিকক্ষণ অধ্যয়ন করে থাকে ওর জীবনে, ওইভাবে কেউ কথা বলে? ওইভাবে লোককে কেউ হুমকি দেয়? এ আয় ওয়াই তুই তোকারি, এগুলো কেউ করে নাকি? আমরা তো একটা বাচ্চা ছেলেকে তুই তোকারি করতে 10 দিন না মিশিয়ে তো একজনকে তুমিও বলতে পারবো না যতক্ষণ না সে পারমিশন দিচ্ছে। তো সে তুই তুই বলে সে মানে যেন আহ্বান জানাচ্ছে একটা মল্লযুদ্ধে। তারপরে সে যখন অ্যারেস্ট হয়ে গেল, আবার ওখান থেকে ফেসবুক করছে আমি অ্যারেস্ট হয়ে গেলাম। সে কিছু করতে যায়নি, এমনি বেচারা শক্তিগড়ের ল্যাংচা কিনতে গিয়েছিল, অ্যারেস্ট হয়ে গেছে এরম বলছে। এখন লোকেই ওটা শুনছে, অদ্ভুত। আবার ওনার সঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি প্রকাশ্যে। একদম পুরো স্টেজে উঠে, তা নাহলে হয় নাকি? ফালতু কথা। ওই অনুপ্রেরণার হাতটা মাথায় আছে বলে, অনুপ্রেরণা ছিল বলে নেতাজি তখনকার দিনে হয়েছে, অনুপ্রেরণা ছিল বলে স্বামী বিবেকানন্দ, দেখে না বড় বড় ছবি, অনুপ্রেরণায় তলায় স্বামীজির ছোট্ট ছবি, এইখানে একটা বড় ছবি, তলায় একটা নেতাজির ছবি। এটা মহাপুরুষরাও তো জন্মেছে অনুপ্রেরণা। রবীন্দ্রনাথ তো কবিতা লিখতে শিখেছেন আপাং ঝাপাং থেকে, ওই কি একটা রামিশ আছে না, ওইখান থেকে তো। এই তো আমাদের দেশের তো গুণটা একাই করে দিয়ে গেছে স্ট্যান্ডার্ড সেট অ্যান্ড স্ট্যান্ডার্ড বিলো দ্য সি। কি করা যাবে? আমাদের পাতালে পুঁতে দিয়ে চলে গেছে। আর সবচেয়ে বড় কথা যেটা আমার খারাপ লাগলো, যে জাজেদের আত্মচিৎকার, একটা মহিলা ডাইরেক্ট ওনার অ্যাক্সেস ছিল বলে আজকে সুপ্রিম কোর্ট অব্দি ব্যাপারটা ডাইরেক্ট চলে গেছে। তাহলে এমনি একটা সাধারণ মানুষ ওইভাবে যদি ভিড়ের মাঝে মবে আটকে পড়ে, সে কি করবে? আমি বলি প্রসঙ্গত একটা কথা, কয়েক মাস আগে আমি ওই মুর্শিদাবাদে গান গাইতে গেছিলাম। ইউনো, ও আমায় বললো দাদা আপনার একটা ছবি দিয়ে ফেসবুকে দিয়ে দিয়ে আপনি আসছেন, এখানে প্রচুর লোক টোক হবে। আমি না, কেন জানি না, আমার সিক্স সেন্স বললো না, আমি তো ওখানে 4টে মিউজিশিয়ান নিয়ে যাব। তো আমাদের মিউজিশিয়ানরা তো আর নিজেদেরই প্রোটেক্ট করতে পারবে না, আমাকেও প্রোটেক্ট করতে পারবে না। আমি গ্রামগঞ্জে যাবো রাত্রিবেলা গান গেয়ে মানে ফিরবো। একটু আমি ইন্টারাপ্ট করছি, মানে সেটা গ্রামগঞ্জে যাবে বলেন ভয় হলো না? মুর্শিদাবাদ নামটা শুনে বেশ মুর্শিদাবাদ নামটা শুনে ভয় হয়ে গেল। মুর্শিদাবাদ মালদা টালদায় যা শুনছি, যে কোনো সময় দীপু দাস হয়নি বা হয়েছে আমরা জানি না, কয়েক সময় তো কারফিউ হয়ে গেছিল, ওই সময় যা তা হয়েছে, বা হিন্দু সনাতনী পালিয়েছে নৌকো করে, কাঁদতে কাঁদতে হাওয়াও করে। দেশের মধ্যে আমরা রিফিউজ হয়ে গেছি, কিসের স্বাধীনতা আমাদের? একে মুর্শিদাবাদ, তাই গ্রামগঞ্জ এবং রাত্রিবেলা। আমি ফেসবুকে দিইনি,